কেন আমি হিমেল আশরাফকে মিস করি? দেখেন, রাজকুমার এবং প্রিয়তমা এই দুটো সিনেমার পরিচালক হলো হিমেল আশরাফ। তো এই ঈদে আমি যতগুলো সিনেমা দেখেছি দাগির বাইরে, প্রত্যেকটা সিনেমা দেখার সময় আমি 1 মিনিটের জন্য হলেও এই যে ডিরেক্টর হিমেল আশরাফ তাকে আমি মিস করেছি। এর রহস্য কি? এর কারণ হলো দেখেন, হিমেল আশরাফ কিন্তু শাকিব খানের ক্যারিয়ারের যে এই যে বর্তমানের যে অবস্থান, এই অবস্থানের পেছনে বেশ ভালো রকম একটা ভূমিকা রেখেছেন। কিভাবে? আপনারা যারা বাংলাদেশি দর্শক আছেন তারা কিন্তু এই ব্যাপারটা জেনে থাকবেন যে বিদ্রোহী থেকে শুরু করে এরপরে শাকিব খানের যে পরিবর্তনটা ধাপে ধাপে আপনি দেখতেছেন, এই পরিবর্তনের যে স্পার্কটা বা সূচনাটা, এই সূচনাটা কিন্তু হিমেল আশরাফ করেছে। প্রিয়তমা কিন্তু তার হাত ধরেই সাকসেসফুল হয়েছে। প্রিয়তমা নিয়ে আমরা যত সমালোচনা করি, প্রিয়তমার মাধ্যমে তিনি যে একটা ভালো স্টার্ট করেছে শাকিব খানের লাইফে, শুধুমাত্র এই ব্যাপারটাই কিন্তু না, বরঞ্চ যে ব্যাপারটা আমি পার্সোনালি ফিল করি এবং নিজের চোখে দেখেছি সেটা হলো সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের বেশ ভালো রকম একটা ফ্যান বেস তখনও ছিল, এখনো আছে। বাট মাল্টিপ্লেক্সের কথা যদি বলেন, শাকিব খানের কিন্তু খুব বেশি গ্রহণযোগ্যতা ছিল না। বিদ্রোহী বা লিডার আমি বাংলাদেশ, এই সকল সিনেমাগুলো যখন চলে তখন কিন্তু সিনেপ্লেক্সে তার খুব একটা দর্শক ছিল না। বাট এই যে ওয়ালটা, সিনেপ্লেক্সের মানুষ যে শাকিব খানকে পছন্দ করে না, এই ওয়ালটা কিন্তু হিমেল আশরাফ তার সিনেমা দুইটার মাধ্যমে পুরোপুরি ভেঙে ফেলেছে। এই কারণের জন্য আমি তাকে মন থেকে রেসপেক্ট করি। কারণ এই যে অদৃশ্য দেয়ালটা কোনো না কোনো পরিচালক হয়তো ভাঙতো, বাট সেটার জন্য যে সময়টা অপচয় হতো, এই সময় যতগুলো সিনেমা শাকিব খান করতো সিনেপ্লেক্সে কিন্তু তেমন কোনো দর্শকের কাছ থেকেই তিনি গ্রহণযোগ্যতা পেত না। বাট খুবই আর্লি কিন্তু তিনি তার প্রথম দুইটা সিনেমায় এই ওয়ালটা ব্রেক করে ফেলেছে এবং এই ব্যাপারের জন্য আমি অলওয়েজ তাকে আলাদা রকম একটা রেসপেক্ট করে যাব। এখন আসল কথায় আসি, এই ঈদে সিনেমা দেখার সময় আমি কেন তাকে মিস করেছি, সেটা হলো হিমেল আশরাফ তার সিনেমায় আর যাই করুক বা না করুক, ড্রামা পোর্শনটা একদম একুরেট রাখে, খুব চমৎকার ভাবে হ্যান্ডেল করে, যেটা অনেক ডিরেক্টরই পারে না। এখন তার সিনেমায় অনেক সমস্যা আছে, যেমন তিনি একটা গল্প বলতে গেলে সেখানে অনেক কমার্শিয়াল এলিমেন্ট টেনে আনে যেগুলোর কোনো দরকার ছিল না। আমি একটা গল্প স্ট্রেট বলবো, বাট সেখানে অনেক ফ্যান বেসকে খুশি করার জন্য বা এই অডিয়েন্সকে খুশি করার জন্য একটা গান রাখবো, একটা বড় স্কেলের ফাইট রাখবো, সেটা অনেকেই করে না। এখন তার ফিলোসফি আলাদা, কমার্শিয়াল সাকসেসের জন্য হয়তো তিনি এই কাজটা করে থাকে। বাট ড্রামা পার্টটার কথা যদি বলি দেন, এখানে তিনি ফ্যান্টাস্টিক কাজ করে এবং আমার কষ্টটা এই পার্টটা নিয়ে। কারণ এই ঈদে আমি দাগির বাইরে যতগুলো সিনেমা দেখেছি আমি তাকে মিস করেছি। আমার বারবার মনে হচ্ছিল যে হিমেল ভাই, আপনি আসেন, এদেরকে ড্রামা বিল্ড আপ শেখান। আপনি এই ব্যাপারটা যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেন দেখতে পাবেন যারা নাটক নিয়ে কাজ করে এবং নাটকের পরে যখন সিনেমায় ব্যাক করে তখন কিন্তু ড্রামা পোর্শনটা জাস্ট ফ্যান্টাস্টিক করে। এখন অনেকের ক্ষেত্রে এর ভিন্ন সিনারিও আমরা দেখতে পাই অথবা ফিউচারে পাবো, বাট হিমেল আশরাফের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একদম একুরেট ছিল। ড্রামা পোর্শনটা তিনি চমৎকার ভাবে বা খুব ভালোবেসে নির্মাণ করতে পেরেছে। আদারওয়াইজ কিন্তু প্রিয়তমা ওয়ার্ক করতো না। 30 মিনিট কেন ওয়ার্ক করেছে? কারণ অল্প সময়ে হলেও তিনি কিন্তু ড্রামা পার্টটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে। এই কারণে না শেষের 30 মিনিট ঠিকঠাক ভাবে ওয়ার্ক করেছে। এক একটা পরিচালকের কাজের ধরন এক এক রকম, এক একজনের স্ট্রং জোন এক একটা। যেমন রায়হান রাফি, তিনি যে স্টাইলে গল্প বলে, এই কারণে তিনি বেশ জনপ্রিয়, তার গল্প বলার যে টেকনিক সেটা বেশ ভালো। অন্যদিকে শিহাব শাহিনের কথায় যদি আসি দেন, তিনি তার স্টোরিটাকে বেশি প্রাধান্য দেয় এবং এই স্টোরিটাকে তিনি খুব সিরিয়াস ভাবে বলে। স্টোরির সাথে সেখানে যারা অভিনয় করে তাদের যে অ্যাক্টিং, সেটাও তিনি 100% বের করে আনে। তো এই যে ডিরেক্টরের কথা বললাম, এক একজন পরিচালকের এক একটা স্ট্রং এরিয়া থাকে, সেখান থেকে হিমেল আশরাফের স্ট্রং জোন হলো ড্রামা এবং এই ড্রামাটা কিন্তু খুবই জরুরি প্রত্যেকটা জনরার সিনেমার জন্য। সেটা একটা থ্রিলার সিনেমা হোক, একটা রোমান্টিক ড্রামা হোক, একটা ক্রাইম হোক, আপনি যে জনরা নিয়ে কাজ করেন ড্রামা কিন্তু আপনার লাগবেই। কারণ যদি ড্রামা বিল্ড আপ ঠিকঠাক না হয় দেন গল্পের যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু দর্শকের উপর পড়বে না। জাস্ট এই কারণে আমি তাকে খুবই মিস করেছি যে ভাই, অল্প বাজেটের কোনো সিনেমা হলেও আপনি সেই সিনেমা দিয়ে ব্যাক করেন, সেটা কুরবানির ঈদে হোক, এর মাঝখানে কোনো উইন্ডো হোক, অথবা নেক্সট ইয়ার কোনো সিনেমা দিয়ে হোক। বাট আমি চাইবো খুব দ্রুতই তিনি সিনেমা নিয়ে ব্যাক করুক। নাটকের পরে সিনেমা নির্মাণ শুরু করেছে, তো আমার মনে হচ্ছে যে তার আসলে রেগুলার সিনেমা নির্মাণ করা উচিত। এখন এই ব্যাপারটা আসলে বলাটা যত সহজ, এক্সিকিউট করা খুব একটা ইজি না। আমি জানি কিছু ব্যাপার থাকে এরকম যে ব্যাপারটা বলা খুবই ইজি বাট এক্সিকিউট করা খুব টাফ। সো সেখান থেকে এই যে শুধুমাত্র বড় পর্দার সিনেমা নির্মাণ করা, এই ব্যাপারটা হয়তোবা অনেক পরিচালকের জন্যই একটু কষ্টকর, বাট স্টিল তারা যে তাদের কাজের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, যে লেভেলে তাদের নিয়ে গেছে, সো সেখান থেকে আমি বলবো যে নিচের দিকে না নামাটাই বেটার। যদি তাদের কাজ করতেই হয়, তারা ওটিটি স্পেসে বেশ ভালো কিছু কাজ করতে পারে, সেই কাজের মাধ্যমেও তারা বেশ ভালো রকম অ্যাপ্রিসিয়েশন পাবে। বাট ফ্রিতে ইউটিউবে তাদের ব্যাক করা উচিত না, যে ব্যাপারটা হিমেল আশরাফের জন্যও সত্যি এবং এই যে মেহেদী হাসান হৃদয় তার জন্যও সত্যি। সো এইসব কারণে এবং এই
ড্রামা বিল্ড আপের ব্যাপারে আমি আসলে এই ডিরেক্টরকে খুবই মিস করেছি, মন থেকে মিস করেছি, এবং আমি চাইবো তিনি খুবই দ্রুত ব্যাক করুক, বেশ ভালো একটা স্ক্রিপ্টে কাজ করুক। সো এই ছিল আজকের ভিডিও। এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে জানাতে পারেন, এবং এই ঈদে কোন কোন সিনেমা আপনি দেখেছেন সেটাও চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।